আচ্ছা, আজকে হচ্ছে এক্সেল এর দ্বিতীয় ক্লাস থাকবে, ক্লাস নাম্বার 2। এখানে আমরা কি করব, আমরা এক্সেল এর দেখবে অনেক ভেরিয়াস ছোট ছোট ফাংশন শিখবো, কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, গুণ ভাগ কিভাবে করতে হয়। তাছাড়াও দেখবে আরো কিছু কিছু ইম্পর্টেন্ট ফাংশন শিখবো। এই ফাংশনস গুলোকে কিভাবে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করব, প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে রিপোর্ট বানানোর ক্ষেত্রে এই ফাংশন গুলোকে ইউজ করা যায়, এরকম ধরনের বিভিন্ন ফাংশনসকে নিয়ে আমরা কাজ করব। তারপরে আমরা শিখবো কি র‍্যাপ টেক্সট। রিপোর্টে ধরো একটা র‍্যাপ টেক্সট, ধরো একটা সেলের মধ্যে কিভাবে আমি একটা জিনিসকে, লম্বা জিনিসকে ছোট করে লিখবো, সেটাকে র‍্যাপ টেক্সট ফিচার বলে। এরপরে আমরা একটা সুন্দর দেখবে স্টুডেন্ট পারফরমেন্স অ্যানালাইসিস বলো, এই সমস্ত জিনিসের উপরে ধরো একটা রিপোর্ট বানাবো, যেই রিপোর্টে আমরা চেষ্টা করব কি যে যে ফাংশনস গুলো আমি ধরো ডিসকাস করব সেই ফাংশনস গুলোকে অ্যাপ্লাই করা। তাহলে আমরা শিখবো যে ধরো আজকে আমরা অনেক কিছু ফাংশন শিখে আসছি, কিন্তু তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ফাংশনস গুলোকে আমরা ব্যবহার করব কিভাবে। তো সুতরাং রিয়েল লাইফে যখন আমরা রিপোর্ট বানাই তখন দেখবে এই ফাংশন গুলোকে আমরা ব্যবহার করে থাকি। তো এখানে রিপোর্টের মাধ্যমে আমরা শিখবো যে এই ফাংশন গুলোকে ব্যবহার করা হবে, এবং আশা করি এই ক্লাসটাও তোমাদের ভালো লাগবে। গত যে বিভিন্ন ধরনের যে ক্লাসগুলো আমরা পড়িয়ে এসেছি সেগুলো হয়তো তোমাদের খুব ভালো লেগেছে। চেষ্টা করবে নিজে ভালো করে শেখার, তোমাদের বন্ধু বান্ধবদের রিকমেন্ড করো এই ধরনের, যদি যারা শিখতে চায় এরকম ধরনের কোর্সকে, তাহলে আমাদের সাথে যারা যোগাযোগ করে, এবং যাতে কিনা তারাও এই জিনিসগুলো শিখে নিজেদের প্রফেশনাল লাইফে দাঁড়িয়ে ঠিক মতন কাজ করতে পারে। ধন্যবাদ। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. Dear student, আজকে আমরা এক্সেল এর দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাসে আমরা আজকে দেখব এই জিনিসগুলো আমাদের পড়া হবে। কি কি ফাংশন ইউজড ইন এক্সেল ফর বেসিক ক্যালকুলেশন। আমরা এখানে এক্সেলে কিছু ফাংশন দেখব, সাথে র‍্যাপ টেক্সট ফিচার, এবং আমরা দেখব যে এক্সেলে কিভাবে রিপোর্ট তৈরি করে। তো আমরা একটা অনলাইন লাইভ একটা রিপোর্ট বানাবো। তো সেখানে রিপোর্টটা বানানোর সময় আমরা নতুন নতুন কিছু ফাংশনকে নিয়ে আমরা ইউজ দেখব কিভাবে এক্সেলে এগুলোকে ইউজ করতে পারি। তাহলে দেখো, আমরা আগের দিনে ধরো সাম ফাংশন বলে কিছু জিনিস দেখেছিলাম। তো আজকে দেখো আমরা শুরু করব ধরো একটা ফাংশন, যেমন ধরো আমরা এখানে কিছু লিখছি, ধরো কিছু নাম্বার আমরা লিখলাম। এবারে আমরা এখানে যেমন আগের দিন সাম, ম্যাক্স, মিন এগুলো হয়তো দেখেছিলাম আমরা। তো আরেকটু ছোট্ট রিক্যাপ করে নিই। ধরো আমার এগুলোকে যোগ করতে হবে, তাহলে আমি এখানে কি করলাম না, আমি এখানে সাম ফাংশন গুলোকে করে দিয়ে আমি দেখিয়ে দিলাম। ধরো এখান থেকে, তাহলে মানে এটা আমার কি বেরোলো, এটা আমার সাম বেরিয়ে গেল টোটাল। এবার ধরো আমাকে কি করতে হবে না, এই নাম্বারগুলোর মধ্যে সবথেকে মিনিমাম নাম্বার আছে কোনটা সেটা বার করতে হবে। তাহলে আমরা ইউজ করতে পারি কি মিন বলে একটা ফাংশন। তাহলে আমরা এখানে সিলেক্ট করে নিলাম, দেখো এই নাম্বারগুলোর মধ্যে মিনিমাম নাম্বার কোনটা সেটা আমাকে দেখিয়ে দেবে। নেক্সট আমরা ধরো এখান থেকে দেখবো হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আমরা কি করব, ম্যাক্স বলে একটা ফাংশন ইউজ করব। আমরা এগুলোকে সিলেক্ট করে নেব, তাহলে দেখো এখান থেকে আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা আমরা পেয়ে যাব। তো এইভাবে আমরা এই নাম্বারগুলো, এবার ধরো আমরা একটা নতুন জিনিস দেখবো, অ্যাভারেজ বার করব। তাহলে আমরা কি লিখছি, ধরো অ্যাভারেজ। এবার এই নাম্বারগুলোকে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এই নাম্বারগুলোর আমার একটা অ্যাভারেজ বেরিয়ে গেল। তাহলে অ্যাভারেজ বলে একটা ফাংশন এক্সেলে থাকছে, সেই অ্যাভারেজের দ্বারা আমরা ইউজ করতে পারছি। এবারে দেখো আমাদের এখানে একটা সিনারি দেখবো আমরা ফাংশন, যেটা হচ্ছে কাউন্ট ফাংশন। যেমন ধরো কি হলো, আমাদের কটা সেলে, আমাদের কতগুলো সেলে আমি ভ্যালু লিখেছি সেটাকে জানবার জন্য আমরা কি ইউজ করতে পারি, আমরা এখানে ইউজ করবো যেটা, সেটা হচ্ছে কাউন্ট বলে একটা ফাংশন। কাউন্ট ফাংশনের দ্বারা আমরা কি করলাম না, এগুলোকে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এটাকে দেখিয়ে দিলাম। তাহলে কি আমাকে চারটে দেখিয়ে দিল 4, কেন না আমি এই চারটে সেলে আমি লিখেছি, সুতরাং আমাকে কাউন্ট ফাংশন দেখিয়ে দিল। এরপরে দেখো কাউন্ট এ বলে একটা ফাংশন, সেই কাউন্টে ফাংশনের কাজ কি হবে, যেমন ধরো আমি এখানে নাম্বার এবং ক্যারেক্টার মিলিয়ে দিচ্ছি। এবার ধরো আমি এখানে কি বলছি, আমি এখানে বলছি কি ইকুয়াল টু কাউন্ট। এবার এই নাম্বারগুলো দেখো আমি সিলেক্ট করে নিলাম। দেখো আমি কিন্তু এতগুলো না কাউন্টকে, তুমি যদি এখানে যাও দেখো, তাহলে আমাদের ফর্মুলা কি দেখাচ্ছে, কাউন্ট U1 কোলন E8। তাহলে U1 থেকে E8 অবধি আমি কিন্তু নাম্বারগুলোকে সিলেক্ট করেছি, কিন্তু আমার কাছে এলো মাত্র কত না 4। কেন
না কাউন্ট ফাংশন কেবল কি করে না কাউন্ট মানে যে নাম্বার যেগুলো ডিজিট আছে সেই নাম্বারগুলোকে খালি কাউন্ট করে দেয়, কোনো ক্যারেক্টার পেলে কিন্তু সেগুলোকেও কাউন্ট করতে পারে না। এবার আমি চাইছি যে না ক্যারেক্টার নাম্বার সব মিলিয়ে আমি কাউন্ট করব, তো তখন আমার কাছে কি হবে না আমার কাছে একটা ফাংশন চলে আসে, কি ফাংশন কাউন্টে। এবার তুমি এটাকে সিলেক্ট করে নাও, সব কটাকে সিলেক্ট। এবার দেখো কত আসলো, এই এখানেটা আমি তো ভুল করে ফেলেছি হয়তো, দাঁড়াও 1 মিনিট। কাউন্টে এবার আমি নাম্বারগুলোকে সিলেক্ট করে দেখো টোটাল 8। তার মানে কি কাউন্টে ফাংশন কি করে, তাহলে কাউন্টার কাউন্টের মধ্যে পার্থক্য কি, কাউন্টে শুধু কাউন্ট ফাংশন কি করে না শুধু নাম্বারগুলোকে কাউন্ট করে, কোনো সেলে যদি ক্যারেক্টার থাকে তাহলে সেটাকে কাউন্ট করতে পারে না। কিন্তু কাউন্ট এ ফাংশন কি করে নাম্বার প্লাস ক্যারেক্টার সবকটাকে কাউন্ট করতে হেল্প করে দেয়। তাহলে এই হচ্ছে কাউন্ট এবং কাউন্টে ফাংশনের মধ্যে পার্থক্য। আচ্ছা আজকে আমরা একটা আরো সুন্দর একটা জিনিস দেখবো। আমরা দেখো সাম ফাংশন ইউজ করা শিখেছিলাম। তো ধরো আমি এখানে কিছু নাম্বার লিখলাম, এবার এগুলোকে আমি কাউন্ট করে দিই, তাহলে আমি এখানে কাউন্ট করে সরি এগুলোকে আমরা সাম করলাম, তাহলে সাম করে আমার এই নাম্বারটা টোটাল হলো কত 40। এবার আমি এখানে একটু কন্ডিশনটাতে আমি সবগুলো নাম্বারকে কাউন্ট করব না, আমি কাউন্ট করব সেই নাম্বারগুলোকেই, সেই সেলের নাম্বারগুলোকে যেখানে সেলের ভ্যালু 4 কিংবা 4 এর উপরে আছে, 4 কিংবা 4 এর উপরে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো আমরা এখানে একটা সুন্দর আরেকটা ফাংশন ইউজ করতে পারি সামিফ। এবার এই সামিফ ফাংশন লেখার পরে দেখো আমাকে এখানে কিছু জিনিস দিতে হয়, যেমন প্রথম বলছে কি আমাকে রেঞ্জ, তাহলে আমি কি করব আমি এই সবগুলো নম্বরকে প্রথমে সিলেক্ট করে নেব। তারপরে আমাকে বলছে ক্রাইটেরিয়া, ডবল ইনভার্টেড কমার মধ্যে আমার কন্ডিশন কি আছে যে যেগুলো 4 কিংবা 4 এর উপরে, যে সেলে 4 কিংবা 4 এর উপরে ভ্যালু আছে সেগুলোকে আমি সাম করব। তাহলে এন্টার করলাম, দেখো সেই ক্ষেত্রে আমার কি দাঁড়ায় না ওরা আমাকে দেখাচ্ছে 33। কিভাবে না যদি যেহেতু 4 এর উপরে আছে তাহলে কাকে নেব, 7 কে নেব, 8 কে নেব, 9 কে নেব, 5 কে নেব, 4 কে নেব, 2 কে কিন্তু আমি নেব না, আর এখানে কোনো কিছুকেই নেব না। তাহলে এবার এইগুলোকে আমি অ্যাড করে দেখি কি হয়, তাহলে দেখো এখানেও 33 এলো। সুতরাং সামিফ হচ্ছে একটা ফাংশন যেখানে আমরা কিছু কি কন্ডিশনাল বেসড অ্যাডিশন করলে করতে পারি। যেমন ধরো এই জিনিসটাকে আমি আরেকবার রিপিট করছি, ধরো আমি এখানে চাইছি যে 5 এর তলায় 5 মানে লেস দ্যান ইকুয়াল টু 5 যত নম্বর আছে সেগুলোর সাম বার করব। তাহলে কি করি আমি ধরো এখানে লিখবো কি সামিফ, প্রথমে রেঞ্জটাকে সিলেক্ট করে নেব কমা, তারপরে কি দিচ্ছি না কন্ডিশন দেবো, কন্ডিশন আমার কি লেস দ্যান ইকুয়াল টু 5, 5 কিংবা 5 এর তলায় যেগুলো আছে। তাহলে আমি কি করলাম না 16 নিলাম। এবার দেখা যাক তাহলে 5 কিংবা 5 এর তলায় মানে আমি কোন কোন নাম্বারগুলোকে নেবো, 5 কে নেবো, তারপরে 4 কে নিলাম, তারপরে 2 কে নিলাম, তারপরে 3 কে নিলাম, তারপর আবার 2 কে নিলাম। এবার এগুলোকে আমি একটু অ্যাড করে দেখি 16 এসছে। তাহলে এইভাবে দেখো আমরা সামিফ ফাংশনের ব্যবহার করলে করতে। তো যদি আমাকে কোনো অ্যাডিশনের সময় যদি কোনো কন্ডিশন দিতে হয় তখন আমরা এই সামিফ ফাংশনের ইউজ করে কাজ করলে করতে পারি। সেরকমই দেখো সামিফ যেরকম আমরা ইউজ করলাম সেরকমই আমাদের কাছে আরেকটা ফাংশন থাকে যেটাকে বলা হয় কাউন্টিভ ফাংশন। কি করব না ধরো আমি চাইছি যে এইখানে সেই সমস্ত শুধু কাউন্ট ফাংশন ব্যবহার করলে কি হচ্ছে তাহলে আমার কাছে 5 হয়ে গেল, কেননা 1 2 3 4 5 5টা সেলে ভ্যালু আছে, 5 দেখিয়ে দিল আমাকে। এবার আমি এখানে বলতে চাইছি যে না আমি সেই সমস্ত সেলগুলোকে কাউন্ট করব যেখানে 5 এর উপরে ভ্যালু আছে, সেই সমস্ত সেলগুলো কতগুলো সেলে 5 এর উপরে ভ্যালু আছে সেইটা আমি কাউন্ট করতে দিচ্ছি। তখন আমরা কি করব কাউন্টিং বলে দেখো একটা ফাংশন রেঞ্জ, প্রথমে আমি রেঞ্জটা দিয়ে দেবো কমা, তারপরে আমি কি বলছি গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, 5 কিংবা 5 এর উপরে ধরো করলাম। তাহলে দেখো 5 এর উপরে কোন কোন সেল আছে, একটা সেল আছে 1 2 3 এবং 4।
আমার কন্ডিশন কি ছিল 5 কিংবা 5 এর উপরে। তাহলে কি আমরা কাউন্টিভ ফাংশন, যেমন সামিফ ফাংশনে আমরা কিছু কন্ডিশন দিতে পারি, সেরকমই দেখো আরেকটা ফাংশন হচ্ছে কাউন্টিভ ফাংশন। কাউন্টিভ ফাংশনের দ্বারা আমরা এরকম ভাবে কন্ডিশন দিয়ে কাজ করতে পারি। যেমন ধরো আমি আরেকবার এটাকে রিপিট করছি, ধরো 8 এর তলায় কোন কোন সেলে 8 এর তলায় ভ্যালু আছে সেগুলোকে কাউন্ট করবো। ধরো এখানে আমি বলছি 8 না, এখানে আমি এই যদি এটা ধরি, যদি আমরা এটাকে ধরি, ধরো আমি বললাম 4 এর তলায় কোন কোন সেলে ভ্যালু আছে। তাহলে আমরা কি করলাম, কাউন্টিভ দিয়ে আমি কি করলাম, আমি প্রথমে রেঞ্জটাকে নিলাম, তারপরে আমি কি করব, লেস দ্যান ইকুয়াল টু আমি কি বলেছিলাম 5। তাহলে দেখো 5টা কি কি, 1 2 3 4 5, আমার কন্ডিশন কি ছিল 5। এবার আমি যদি লেস দ্যান ইকুয়াল টুটাকে সরিয়ে দিয়ে শুধু লেস দ্যান করে দিই, তাহলে দেখো সেই ক্ষেত্রে আমার একটা ভ্যালু কমে যাবে। দেখো 4 কি হলো, 1 2 3 4, তাহলে আমার এখানে কি এলো না 4 এসে গেল। তার মানে এইভাবে দেখো আমরা কি করলাম, আমরা কাউন্টিভ বলে যে ফাংশন আছে, আমরা সেই কাউন্টিভ ফাংশনের ব্যবহার শিখলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে শিখলাম না, কাউন্টিভ ফাংশন বা সামিফ ফাংশন, এগুলো হচ্ছে কি সমস্ত কন্ডিশনাল বেসড ফাংশন। কিছু আমরা ধরো সাম বার করলাম, সাম এবং সামিফের দ্বারা পার্থক্য কি, সামে ওসব কন্ডিশন আমরা দিতে পারি, কিন্তু সামিফে কি আমরা কন্ডিশনাল বেসড অ্যাড করলাম বা সাম করলাম বা যোগ করলাম। সেরকমই কাউন্টে আমরা কোনো কন্ডিশন দিতে পারি না, কিন্তু যদি কোনো কন্ডিশন দিয়ে আমাদের কিছু সেলের ফিগার নাম্বারকে কাউন্ট করতে হয়, তখন আমরা কি করতে পারি, আমরা কাউন্টিভ ফাংশনের ব্যবহার করতে পারি। তো এইগুলো আমরা কি দেখলাম না, ছোট্ট কিছু ছোট ছোট ফাংশন দেখলাম, যেমন সামিফ এবং কাউন্টিভ। কাউন্টে এই ধরনের ফাংশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক্সেলে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে দেখো আমরা আরো কিছু জিনিস এখানে ফাংশনে শিখবো। যেমন ধরো এখানে আমরা কি শিখবো, এরপরে আমরা একটা জিনিস শিখবো, যেটা হচ্ছে যে ধরো ডেট রিলেটেড কিছু ফাংশন শিখবো, বা ধরো স্ট্রিং রিলেটেড ক্যারেক্টার। যেমন ধরো আমি লিখলাম ABC বা আমি লিখলাম কলকাতা, তো কলকাতাতে ধরো আমি চাইছি কতগুলো ক্যারেক্টার আছে আমি জানতে চাই, তাহলে কি হয় না, তার জন্য দেখো একটা খুব সুন্দর ফাংশন হয়। এবার আমি কি করলাম, এটাকে আমি সিলেক্ট করে নিলাম, দেখো আমাকে বলে দেবে কলকাতাতে কটা ক্যারেক্টার আছে না 7টা ক্যারেক্টার আছে। তাহলে কি হলো, লেন বলে একটা ফাংশন হয়। দেখো মনে রাখবে, লেন একটা ফাংশন হয়। ধরো আমার কন্ডিশন কি আছে না, ধরো আমি কিছু লিখলাম, আমি কি লিখলাম না, আমি ধরো এরকম লিখলাম কলেজ। এই কলেজ কথাটার মধ্যে কতগুলো অক্ষর আছে, কতগুলো ক্যারেক্টার আছে আমি জানতে চাই। তাহলে আমি কি করবো, ইকুয়াল টু লেন দিয়ে আমি কি করলাম, এই কলেজ লেখাটাকে সিলেক্ট করলাম, দিয়ে বন্ধ করলাম। দেখো ও বলে দিল কি, কলেজ লেখাটার মধ্যে 7টা ক্যারেক্টার আছে। ঠিক আছে, বোঝা গেছে? তো এইভাবে দেখো আমরা কি করতে পারি না, আমরা লেন ফাংশনের ব্যবহার করতে পারি। এরপর আরো কিছু ফাংশন আছে, যেমন ধরো আমরা এখানে ইউজ করব ধরো আমি বললাম হ্যালো ওয়ার্ল্ড, দুটো জিনিস আমি লিখলাম। এবার আমি চাইছি যে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে একসঙ্গে জুড়ে দেখাবো, তাহলে তার জন্য একটা ফাংশন হয় কনক্যাটিনেট। দেখো এই ফাংশন গুলোকে এইভাবে তুমি জুড়ে দিতে পারো। দেখো তাহলে জুড়ে কি হলো না, হ্যালো ওয়ার্ল্ড বলে একটা লেখা আসে। আমরা আবার দেখছি এটাকে, জিনিসটাকে ধরো আমি বললাম ওয়েস্ট বেঙ্গল। এবার আমরা কি চাইছি, এগুলোকে দুটোকে জুড়ে দেবো, ওয়েস্ট আর বেঙ্গলকে একসঙ্গে জুড়ে ওয়েস্ট বেঙ্গল দেখাবো। তাহলে কি করবো, আমরা বলবো কনক্যাটিনেট। দিয়ে এই দুটোকে তুমি একসঙ্গে সিলেক্ট করে নাও, দিয়ে করে দাও। এখানটা ভুল করে দিয়েছি, এরকম না, এটাকে আলাদা করে নিতে হবে। প্রথমে এইটাকে সিলেক্ট করলাম, তারপরে এটা কমা দেবো, তারপরে বেঙ্গলকে সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল লেখাটা চলে আসবে। তাহলে এসটিআর লেন, তারপরে তোমার ধরো কনক্যাটিনেট, এগুলো হচ্ছে একটা ফাংশন যার দ্বারা আমরা এরকম ধরনের কিছু ক্যারেক্টারের উপরে কোনো কিছু কাজ করতে পারি।
সেরকমই দেখো আরো কিছু ফাংশন থাকে, যেমন ধরো হচ্ছে কি না ডেট রিলেটেড আমরা কিছু দেখব। যেমন দেখো আজকে ধরো আজকে কত তারিখ সেটা আমি জানতে চাইছি, কত মানে তারিখ এবং সময় জানতে চাইছি, তাহলে একটা ফাংশন হয় নাও বলে একটা ফাংশন। দেখো আমাকে বলে দিচ্ছে 17/5/2024, এখন বাজে কটা না 13টা 6। সেম জিনিস আমি আরেকটা ভাবে আনতে পারি টুডে, দেখো কিন্তু তোমার নাও এবং টুডে ফাংশনের মধ্যে পার্থক্য কি না, নাও ফাংশনে দেখো আমরা কি করতে পারি, আমরা সময় ডেট এবং টাইম দুটোকে আমরা একসঙ্গে দেখাতে পারি। আর যদি শুধু ডেট দেখাতে হয় তাহলে আমরা টুডে ফাংশন ব্যবহার করতে পারি। এটাকে তাহলে আমি আরেকবার করে দেখাচ্ছি, ধরো এটাকে আমি ডিলিট করে দিই। আমরা কি লিখবো নাও দিয়ে ব্র্যাকেটটাকে আমরা ক্লোজ করব, দেখো তাহলে আমার কি আসলো, শুধু এই জিনিসটা আসছে। নাও ফাংশনে আমরা এইটাকে কাজ করব, ধরো ইকুয়াল টু নাও, দেখো ডেট এন্ড টাইম দুটো চলে আসলো। এবার এখানে আমরা কি দেবো না টুডে দিলাম, চলে আসলো। তাহলে এই হচ্ছে নাও এবং টুডে ফাংশনের মধ্যে পার্থক্য। এবারে ধরো আমরা এরকম ধরনের আরেকটা ফাংশন ইউজ করবো যেটাকে বলা হয় ডেট। আচ্ছা এবার আমার হয়তো জিজ্ঞেস করতে পারে যে নাও ফাংশন বা টুডে ফাংশন কোথায় ব্যবহার করতে পারে। ধরো তুমি একটা রিপোর্ট বানাচ্ছ, রিপোর্টে তুমি চাইছো যে একটা জায়গায় প্রত্যেক কারেন্ট ডেট এন্ড টাইম শো করবে বা কারেন্ট ডেট শো করবে, তো তুমি সেই ক্ষেত্রে কি করতে পারো, ডেটটা না লিখে আজকের যে তারিখ কোনটা কত আছে সেটা তুমি নাও বা টুডে ফাংশনের দ্বারা দিতে পারো। যদি ডেট এবং টাইম দুটোই চাও তাহলে নাও ফাংশন ব্যবহার করবে, যদি তুমি শুধু যদি শুধু ডেট চাও তাহলে তুমি টুডে ফাংশন ব্যবহার করবে। দেখো নাও টুডের মতন আরেকটা ফাংশন থাকে যেটাকে বলা হয় ডেট। কি লিখলাম ইকুয়াল টু ডেট। দেখো এখানে এতগুলো জিনিস আছে, যেমন কি 2024 মান্থ কত না এটা মে মাস, তার মানে 05। আজকের তারিখ কত, আজকে ধরো 17 দিয়ে দিলাম। দেখো ও সঙ্গে সঙ্গে আমাকে এইভাবেও দিয়ে দেবে। তাহলে কি করলাম আমি, ডেট বলে আমার একটা ফাংশন হয়, যে ডেট ফাংশন আমাকে তিনটে জিনিস দিতে হয়। প্রথম হচ্ছে কি ইয়ার, তারপর এটা হচ্ছে ডেট, তারপর এটা হচ্ছে মান্থ, তারপর এটা হচ্ছে ডেট। আরেকবার লিখছি দেখো ইকুয়াল টু ডেট ইয়ার 2024 মান্থ 05, কারণ আমরা বছরের 5th মান্থে আছি এখন। ডে আজকে ধরো কত 17। এরপরে আমি যখন এইভাবে দিলাম, কিন্তু ও দেখো ওর মতো নিজের মতন করেও সাজিয়ে নিল ব্যাপারটা। কি বললো 17/5/2024। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে ডেট রিলেটেড ফাংশন নিয়ে কাজ করতে থাকলাম। এবার দেখো আরো কিছু ফাংশন হয়, যেমন ধরো আমি দুটো ডেট লিখছি, কি না ধরো আমি লিখলাম 10/5/2024, আর একটাই আমি কি বললাম 17/5/2024। এবার আমি এখানে একটা ফাংশন ইউজ করব, এইখানে আমি যেহেতু আগে তোমার টুডে ফাংশনটা ইউজ করেছিলাম, মনে রাখবে এখন টুডে ফাংশন ইউজ করার জন্য এরকম একটা ফরম্যাট এসে গেছে, এই ফরম্যাটটাকে আমাকে সরাতে হবে। তাহলে কি করবে, রাইট ক্লিক করতে হবে, দেওয়ার পরে বলবে ডিলিট, ও আমাকে একটা মেসেজ দেবে সিরিজ সেফটি দাও, তুমি বলবে শিফট সেলস আপ, তুমি বলবে ওকে। এরপরে কি করব, এরপরে আমি সেই জায়গাটা লেখার চেষ্টা করব। কত লিখলাম, ধরো 10/5/2024, তারপর ওটা কিন্তু আর আসবে না। তারপরে কি লিখলাম 17/5/2024। এবার ধরো আমি এখানে লিখছি এই জায়গাটায় তোমার দাও, এখানে একটা জিনিস আমাদের দেখে নিচ্ছি আমি, নিয়ে তারপরে জিনিসটাকে
করে দেবো। 1 মিনিট দাঁড়াও। দেখো কি হলো, ডেট ডিফ বলে একটা ফাংশন হয়, দুটো ডেটের মধ্যে ডিফারেন্স কত সেটা আমি জানতে চাইছি। যেমন আমি কি করলাম, আমি প্রথমে বললাম কত, ধরো একটা ডেট লিখলাম 10/5/2024, তারপরে আরেকটা ডেট লিখলাম কত 17/5/2024। আমি দেখতে চাইছি এই দুটো দিনের মধ্যে পার্থক্য, কত দিনের পার্থক্য দুটো ডেটের মধ্যে। তখন আমরা কি করব না, আমরা এখানে একটা ফাংশন ইউজ করব। কি ফাংশন, ডেট ডিফ। তারপর আরেকবার আমি এটাকে এক্সিকিউট করছি। তাহলে প্রথমে লিখবো, এটাকে আমি ডিলিট করে দিই একটু। প্রথমে আমাদের লিখতে হবে কি, ইকুয়াল টু ডেট ডিফ, ডিআইএফ দিয়ে প্রথম ডেটটাকে সিলেক্ট করবে, তারপরে কমা দিয়ে দ্বিতীয় ডেটটাকে সিলেক্ট করবে, তারপরে কি করবে, যেহেতু আমরা দিনের পার্থক্য দেখতে চাইছি তাহলে আমরা করব কি, ডি বলে লিখবো, এটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দেবে। দেখো দুটো দিনের মধ্যে 7 দিনের পার্থক্য হয়, তাহলে আমাদের কি আউটপুটও কত দিল না 7 দিয়ে দিল। এরপরে ধরো আমি এখানে লিখছি 10/5 আর ওদিকে ধরো আমি লিখলাম তোমার 10/6। এরপরে দেখো আমি দুটোর মধ্যে মাসের পার্থক্য দেখতে চাইছি, তাহলে আমরা কি করব, আমরা এখানে ডি না লিখে লিখবো এম। দেখো দুটো ডেটের মধ্যে 1 মাসের পার্থক্য, তাহলে ডি ফর হোয়াট, ডেট, এম ফর মান্থ। এবার আমি ধরো এখানে বলছি 2023 বলছি, এটাকে এটা 2024। এবার ধরো আমি চাইছি যে ইয়ারের পার্থক্য দেখতে, তাহলে আমি কি করব, আমি বলবো ওয়াই। দেখো দুটো ডেটের মধ্যে 1 বছরের পার্থক্য হয়ে যাচ্ছে, তাহলে ডি ফর ডেট, এম ফর মান্থ আর ওয়াই ফর ইয়ার। তাহলে এইভাবে দেখো ডেট ডিফ ফাংশনকে আমরা চাইলে ব্যবহার করলে করতে পারি। এটা একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ ফাংশন মাইক্রোসফট এক্সেল এর রিগার্ডিং তোমার ডেট রিলেটেড। তাহলে আমরা ডেট রিলেটেড কি কি দেখলাম, নাও দেখলাম, টুডে দেখলাম এবং ডেট দেখলাম, এবং এখন একটা দেখলাম যেটা ডেট ডিফ ফাংশন। এই ফাংশনগুলো আমাদের দরকার মতন, আমাদের রিকোয়ারমেন্ট মতন আমরা ব্যবহার করলে করতে পারি। যেমন ধরো কোথায় ব্যবহার করা যায়, ধরো আমি একটা ছোট্ট জিনিস বানাচ্ছি, ধরো তুমি এরকম একটা জিনিস বানাচ্ছ, ধরো তুমি বললে আইটেম কোড, ধরো আমি বললাম আই কোড, আমি বললাম আই নেম, তারপর ধরো আমি বললাম সাপ্লাই অর্ডার ডেট, তারপর ধরো আমি বললাম এখানে সাপ্লাই ডেট, ছোট ভাবে লিখছি, কিউপি ডেট করে দিচ্ছি। তো ধরো আই কোড, আমি ধরো এখানে কিছু লিখলাম 1 2 এরকম ভাবে লিখে গেলাম, ঠিক আছে। আমরা এরপরে ধরো এখানে কি করছি না, আমরা এখানে ধরো নেম লিখছি, ধরো আমি লিখলাম প্রোডাক্ট আইটেম এ আইটেম বি। এবার ধরো অর্ডার ডেট, ধরো এইটা তুমি ধরো আইটেম, এই আইটেমের একটা অর্ডার ডেট দিলাম, ধরো 12/5/2024। সাপ্লাই ডেট কত দিলাম না, ধরো আমি দিলাম 18/5/2024। ধরো আইটেম বি এর অর্ডার ডেট কত দিলাম না, ধরো 10/4/2024। এর ডেলিভারি ডেট কত দিলাম, ধরো সাপ্লাই ডেট কত দিলাম না 15/5/2024। এবার আমি দেখতে চাইছি যে এখানে ধরো এখানে আমি একটা জিনিস দিলাম গ্যাপ বলে একটা কলমের নাম, তাহলে এই দুটো ডেটের মধ্যে পার্থক্য কত আমরা জানতে চাইছি। আমি কি করলাম, আমি বললাম ডেট ডিফ দিয়ে আমি প্রথমে অর্ডার ডেটটাকে সিলেক্ট করলাম, তারপরে সাপ্লাই ডেটটাকে সিলেক্ট করলাম, তারপরে বললাম ডি, কারণ আমি দিনের হিসাবটা নিতে চাইছি। তাহলে দেখো ধরো 1 মিনিট, ও আমাদের এখানে আমি একটু ভুল করে দিয়েছি, 2024 হওয়া উচিত। ডেট ডিফ
6 গ্যাপ দিয়ে দিয়েছে, 6 দিনের গ্যাপ। এবার আমরা কি জানি, যে আমরা জানি যে এক্সেল এর ফর্মুলাকে তুমি যে ফর্মুলাটা তুমি লিখেছো সেটা একটা সেল থেকে অন্য সেলে কপি করতে পারো। কি করে? এই ব্যাপারে ছোট্ট বক্স থাকে যেটাকে বলা হয় ফিন হ্যান্ডেল বাটন। ফিন হ্যান্ডেল, এই ছোট্ট বক্সে তুমি নিয়ে যাবে, দেখবে মাউসের পয়েন্টার শেপটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে তুমি ছোট্ট করে তোমার মাউসটাকে ধরে ড্র্যাগ করে দাও, দেখো নেক্সট ডেটটার মধ্যেও গ্যাপও দিয়ে দিতে পারো। তাহলে এখানে আমরা কি শিখলাম? দেখো এইভাবে যদি ওরকম কোনো রিপোর্ট বানাতে দেওয়া হয়, যে ধরো কোনো অর্ডারের ডিটেলস তুমি মেনটেন করছো, আইটেমের অর্ডার আর তার সাপ্লাই ডেট, এই দুটো রেটের মধ্যে পার্থক্য কি আসছে তুমি দেখতে চাইছো, তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো না, তুমি এই ডেট ডিপ ফাংশনের ব্যবহার করলে করতে পারো। এটা গেল আমাদের ডেট ডিপ ফাংশনের ব্যবহার। আচ্ছা, এবারে দেখো আমরা এখানে আরেকটা সুন্দর জিনিস দেখবো। ধরো আমাকে এখানে 1 2 তারপরে 3 4 5 এরকম ভাবে আমি ধরো প্রায় 10টা বা 5টা আইটেমের ডিটেলস বলবো। তাহলে একটা উপায় হচ্ছে কি, আমি 3 4 5 এইভাবে লিখে গেলাম, এত কষ্ট আমি করব না। কি করব না, এক্সেল আমাদের একটা খুব সুন্দর ফিচার দেয়, ডেটা সিরিজ ফিচার। কি করব, এইটাকে ধরে নেবে তুমি 1 নিয়ে তুমি এটাকে জাস্ট ড্র্যাগ করে দাও, একটুখানি ধরে এটাকে টেনে নিতে হবে। মনে রাখবে এইখান থেকে ধরে টানবে না, কিন্তু এখান থেকে যদি টানো তাহলে তোমার আউটপুট আলাদা হবে। তোমাকে এইখানে মাঝখান থেকে ধরে তুমি পরের সেলটাকে সিলেক্ট করে নিয়ে যাবে। ছোট্ট যে বক্স দেখছো যেটাকে হচ্ছে ফিল হ্যান্ডেল, তুমি এখানে ড্র্যাগ করে দাও। তুমি যত ড্র্যাগ করবে তোমার দেখো তোমার নাম্বার তত ও নিজে থেকে জেনারেট করবে, যেটাকে বলা হয় ডেটা সিরিজ ফিচার অফ মাইক্রোসফট এক্সেল। আমি আরেকবার দেখাই। এক্ষেত্রে কি করব আমি সব নম্বরগুলোকে একটু ডিলিট করে দিলাম, সব নম্বরগুলোকে একটু ধরে ডিলিট করে দিই, ডিলিট কি দিয়ে। তারপর আমি কি করছি দেখো, আমি প্রথম দুটো নাম্বার লিখলাম 1 আর 2। তারপরে দেখো আমি এখানে গেলাম। এবার এখান থেকে গিয়ে আমি কি করলাম, আমি এই জিনিসটাকে ধরো আমি ধরে ড্র্যাগ, তুমি যত ড্র্যাগ করবে তোমার নাম্বার ততটুকু বাড়তে পারবে। এইভাবে তুমি নাম্বারকে তুমি জেনারেট করতে পারো। এটাকে বলা হয় ডেটা সিরিজ ফিচার অফ মাইক্রোসফট এক্সেল। এইভাবে আমরা যদি চাই আরো কিছু সিরিজ জেনারেট করতে পারি। যেমন ধরো আমি চাইছি যে বিভিন্ন মান্থ জেনারেট করবো, মান্থের নাম জাস্ট এখানে ধরো লিখলাম। এবার আমি কি করলাম, আমি প্রথমে লিখলাম ধরো জানুয়ারি, শুধু আমি লিখলাম জানুয়ারি। এবার তুমি জাস্ট এখানে নিয়ে গিয়ে মাউসটাকে ড্র্যাগ করে দাও, দেখো বাকি মান্থের নামগুলো তোমার কাছে অটোমেটিক্যালি এইভাবে চলে আসবে। কি হলো, যে এইভাবে আমরা লিখলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মান্থ, এইভাবে ধরো তুমি জেনারেট করতে চাও কি, ধরো তুমি এইভাবে শর্ট ফর্মে লিখলে জ্যান, শুধু পুরোটা না লিখে লিখছো জাস্ট জ্যান। এবার তুমি কি করো, এটাকে ড্র্যাগ করো, তাহলে দেখো তোমার কাছে বাকি নামগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে এবং এই শর্ট ফর্মে আসবে। তো এইভাবে আমরা কি দেখলাম, যে আমরা মান্থের নামকে এইভাবে জেনারেট করতে পারি। আচ্ছা, এরপর আর কি করা যেতে পারে, ধরো তুমি এখানে লিখছো সানডে, ড্র্যাগ করো, সানডে থেকে পুরো তোমার স্যাটারডে অবধি তুমি এইভাবে জেনারেট করতে পারো। এবার ধরো তুমি লিখছো শুধু সানডে নয়, শুধু তুমি লিখছো সান। এক মিনিট, এটা আমি একটু ডিলিট করে দিই। কি করব, আমরা এখানে লিখবো সান বলে শুধু লিখবো। এবার এটাকে তুমি ড্র্যাগ করে বসো, দেখো তোমার বাকি দিনের নামগুলো এইভাবে চলে আসবে, সান মান টিউসডে, এইভাবে এই ফর্মে আমরা লিখতে হচ্ছে। সবই হচ্ছে এগুলো কি না ডেটা সিরিজ ফিচারের এক্সাম্পল। এইভাবে আমরা কি করতে পারি, আমরা ডেটা সিরিজ ইউজ করতে পারি। আর একটা সুন্দর জিনিস আমরা দেখবো, ধরো এগুলোকে আমি একটু ডিলিট করে দিচ্ছি। দাঁড়াও এক মিনিট, এখানে একটা সুন্দর জিনিস কাস্টম লিস্ট। ধরো আমি এরকম একটা রিপোর্ট বানাবো, কি কি রাখবো না, ধরো স্টুডেন্টের নাম রাখবো এস নেম, আর রাখবো কি না মার্কস রাখবো। এবার আমি চাইছি যে ধরো 5টা স্টুডেন্টের নাম রাখবো, তো 5টা স্টুডেন্টের নাম আমি বারবার না লিখে তাহলে একটা লিস্ট বানিয়ে নেবো। কি করবো, ফাইলে যাব, দেখো অপশনস বলে অপশনটায় চলে যাব, সেখানে অ্যাডভান্স অপশনে চলে যাব। সেখানে যাওয়ার পরে তুমি একটু নিচে নামতে হবে, এটাকে স্ক্রল করে।
দেখো এখানে একটা অপশন পাই আমরা, এডিট কাস্টম লিস্ট, ক্লিক করতে হয় এটা। তো আমাকে এরকম ধরনের একটা কাস্টম লিস্ট বানিয়ে দিয়ে দিলাম। এখানে আমরা কি করব, আমরা প্রথমে লিস্টটা বানাবো। ধরো আমি লিখলাম সুমন, তারপরে ধরো আসবে বিমল, তারপরে ধরো আসবে অনিল, তারপরে ধরো আসবে অশোক, তারপরে ধরো আসবে সৌমেন। এরকম ভাবে কিছু নাম আমি বানিয়ে দিলাম। দিয়ে আমি কি করব, জিনিসটাকে অ্যাড করে দেবো, দিয়ে আমি ওকে করে দেবো। এবার ওকে করে দিলাম এখানে। এবার ধরো আমি নামের, আমার লিস্টের প্রথম নাম কি ছিল, সুমন। এবার আমি কি করব, আমি ওই ড্র্যাগ করে দেবো এটাকে, অটো ফিল হ্যান্ডেলটাকে ড্র্যাগ করব। তাহলে দেখো আমার এখানে নামটা চলে আসবে। এখানে আমার স্পেলিংটা ভুল হয়ে গেছে, এটা ও হওয়া উচিত। তো এইভাবে দেখো আমরা যদি চাই আমরা জেনারেট করলে করতে পারি। আমি আরেকবার করছি, এটাকে ডিলিট করে দিয়ে। তো ধরো প্রথমে আমাদের কি করতে হবে, আমরা ওই প্রসেসটাকে আমি একটু ডিলিট করে দিয়ে নতুন করে দেখাচ্ছি। তো আমার উদ্দেশ্য কি, ধরো আমি এরকম ভাবে একটা রিপোর্ট বানাবো যেখানে আমাকে 5টা স্টুডেন্টের নাম বারবার লিখতে হবে। তো আমি কি করব, বারবার না লিখে একটা লিস্ট বানিয়ে নেবো। সেই লিস্টটা বানাবো কি করে, আমি ফাইল অপশনে চলে যাব। ফাইল থেকে আমি চলে যাব কোথায়, অপশনসে চলে যাব। সেখান থেকে আমি যাব কোথায়, অ্যাডভান্সে চলে যাব। সেখান থেকে আমি নিচে এসে দেখো এডিট কাস্টম লিস্ট বলে আমার কাছে একটা অপশন থাকে, ওখানে চলে যাবে। এবারে তুমি কি করবে, প্রথমে এটাকে লিস্টটাকে বানাবে। তাহলে আমি বানাচ্ছি এরকম সুমন, তারপরে বললাম অনিল, তারপরে বললাম বিমল, তারপরে আমি ধরে বললাম অশোক, তারপরে আমি বললাম সৌমেন। এরপরে আমি কি করব, আমি অ্যাড এ ক্লিক করে দেবো। দেখো এই লিস্টটা আমার এখানে চলে আসবে, ওকে করে দাও। এবারে লিস্টের যে প্রথম নাম ছিল সুমন, সেটাকে আমি লিখবো। তুমি এটাকে ড্র্যাগ করে দাও। দেখো তুমি যেরকম ড্র্যাগ করবে তোমার ওই বাকি নামগুলো কিন্তু এইভাবে চলে আসবে, তোমাকে আর বারবার লিখতে হবে না। তো আমরা এরকম ভাবে কি শিখলাম, আমরা শিখলাম যেটা আমরা যদি চাই নিজেদের মতন লিস্ট বানাতে পারি। যেমন আমরা ওখানে কি দেখলাম, আমরা ধরো নাম্বার গুলো দিলাম 1 2 3 4 করে নাম জেনারেট করতে পারলাম না, তারপরে ধরো উইকডে নাম জেনারেট করলাম, মান্থের নাম জেনারেট করলাম। সেরকম আমরা যদি চাই আমরা আমাদের নিজেদের মতন করে লিস্ট বানাতে পারবো। এবার যদি আমার মনে হয় যে না এটাকে আমি রাখবো না, এটাকে আমি ডিলিট করে দেবো, তাহলে কি করবে, তুমি আবার ফাইলে চলে যাও, আবার অপশনসে চলে যাও, অ্যাডভান্সে চলে যাবে, নিচে নিয়ে চলে আসো কাস্টম লিস্ট, এডিট কাস্টম লিস্ট। এখান থেকে তুমি এই লিস্টটা ভুল করেও কিন্তু এগুলো সিলেক্ট করবে না, এগুলো সিলেক্ট করলে কিন্তু পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তুমি তোমার যে লিস্টটা বানিয়েছো সেটাকে সিলেক্ট করে বলবে ডিলিট, ও বলবে লিস্ট উইল বি পার্মানেন্টলি ডিলিটেড, তুমি বলবে ওকে, দিয়ে ওকে করে দাও, দিয়ে আবার ওকে করে দাও। এবার দেখো আমি এই নামগুলোকে ডিলিট করে দিয়ে আরেকবার লেখার চেষ্টা করি। তাহলে আমি লিখছি কি, নামের আমার লিস্টে আমার প্রথম নাম কি ছিল, সুমন। কিন্তু এবার ধরো আমি এটাকে ড্র্যাগ করি, দেখো আমি কিন্তু আর পাবো না, আমি চারিদিকে সুমন লেখাটাই পাবো। তো এইভাবে আমরা কি করলাম না, এইভাবে আমরা শিখলাম যেটা আমরা যদি চাই নিজেদের মতন করে আমরা আমাদের লিস্ট বানাতে পারি। তো এইভাবে আমরা জিনিসটা কাজ করতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা কাস্টম লিস্ট কি জিনিস এবং কি ফিচার আসে, কাস্টম লিস্টের কি দরকার হয় তার বিষয়ে আমরা একটা নলেজ গেইন করলাম, ঠিক আছে। তো এইভাবে দেখো আমাদের এখানে আমরা কিছু ছোট ছোট ফাংশন বলো বা এরকম ধরনের ফিচার্স আজকে এখনো অবধি আমরা এই ক্লাসে শিখেছি। এরপরে দেখো আমরা যদি চাই আমরা একটা সুন্দর রিপোর্ট বানাবার চেষ্টা করবো, আমরা বানাতে হবে। যেমন ধরো এখানে কি বলছে যে বানাতে গিয়ে আমরা কিছু ফিচারের হেল্প দেবো, র‍্যাপ টেক্সট ফিচার বা এগুলো কি। তো ধরো আমরা এখানে একটা রিপোর্ট বানাবো, সেই রিপোর্টে আমাদের কি কি থাকবে। যেমন ধরো আমি এখানে একটা হেডিং দিতে চাই, হেডিংটার নাম কি হবে না, ধরো এখানে সিলেক্ট করে আমি বলবো যে ধরো স্টুডেন্ট পারফরমেন্স রিপোর্ট। ধরো আমি স্টুডেন্ট পারফরমেন্স রিপোর্টের উপরে একটা রিপোর্ট বানাতে, স্টুডেন্ট পরীক্ষা হয়েছে স্টুডেন্টদের, তাদের উপরে একটা, তাদের মার্কসের অ্যানালাইসিসের উপরে একটা রিপোর্ট বানাতে। এটা কি করলাম না, আমি প্রথমে ধরো এখানে আমি একটা হেডিং দেবো,
তাহলে কি করলাম, প্রথমে ধরো এতগুলো সেলকে মিলে আমি একটা হেডিং দেবো। সিলেক্ট করার পরে দেখো এখানে একটা খুব সুন্দর অপশন পাওয়া যায় হোম ট্যাবের আন্ডারে, মার্জ এন্ড সেন্টার, ক্লিক করে দাও। তাহলে দেখো এতগুলো সেলকে মার্জ করে একটা সেলে কনভার্ট হয়ে গেল। তো ধরো আমি এখানে লিখলাম স্টুডেন্ট পারফরম্যান্স রিপোর্ট। তো এবার এটাকে ধরো আমাকে একটু বড় করতে হবে, তাহলে আমি কি করলাম, দেখো এটাকে ধরো প্রথমে মাঝখানে নিয়ে যাবো। দেখো এখানে খুব সুন্দর সুন্দর বাটন পাওয়া যায়, এখানে ক্লিক করবো, দেখো মাঝখানে নিয়ে চলে এসেছে। এটাকে একটু বড় করতে হবে, এটাকে সিলেক্ট করে, এক মিনিট, এটা বড় হয়ে গেছে। এবার তুমি যত এটাকে ক্লিক করবে এটা তত বাড়তে থাকবে। তো ধরো আমি এটা করলাম, এরপরে ধরো আমি এখানে লিখছি কি না রোল নাম্বার, ঠিক আছে। এবারে ধরো আমি এখানে লিখবো কি স্টুডেন্ট নেম। এবারে একটা জিনিস শিখবো আমরা এখানে, এগুলো আমরা কি করলাম, আমরা একটা সেলের মধ্যেই পাশাপাশি লিখলাম। আমি চাইছি যে এরকম ধরনের জিনিস না এসে আমরা কি করব, প্রথমে একটাই সেলের মধ্যে আমরা কি করব, আমরা প্রথমে লিখবো রোল নাম্বার, তার তলায় লিখবো, প্রথমে লিখবো রোল, তার তলায় লিখবো নাম্বার। তো এরকম ভাবে যদি আমরা লিখি তাহলে দেখো এটা কোনো মতেই সম্ভব হচ্ছে না, এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা নরমালি কি জানি, এরকম ভাবে লিখতে গেলে প্রথমে এখানে লিখতে হবে, তারপরে এখানে। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটো সেল মিলিয়ে, কিন্তু না, আমি দুটো সেল চাইছি না, আমি একটাই সেলের মধ্যে পুরো জিনিস লিখতে চাইছি। তখন কি করব, আমরা প্রথমে কিছু লেখার আগে আমরা এখানে সিলেক্ট করে এই র‍্যাপ টেক্সট বলে দেখো একটা খুব সুন্দর অপশন থাকে, এই র‍্যাপ টেক্সট অপশনকে আমরা সিলেক্ট করে দিয়ে এবার ধরো আমি লিখলাম রোল, তারপরে স্পেস বার নিয়ে আমি একদম লাস্টে চলে আসলাম, তারপরে লিখলাম ধরো নাম্বার। এবার এন্টার মারো, দেখো পুরো জিনিসটা কিন্তু একটা সেলে চলে আসছে। সেরকমই ধরো আমি লিখবো স্টুডেন্ট নেম, তাহলে কি করে লিখবো না, এবার এখানে এটাকে সিলেক্ট করবো, আবার র‍্যাপ টেক্সটে ক্লিক করবো। এবার আমি লিখলাম ধরো স্টুডেন্ট, আবার স্পেস বার দিয়ে একদম তুমি শেষে চলে আসো, দিয়ে লেখো স্টুডেন্ট নেম। দেখো স্টুডেন্ট নেম লেখাটা এসছে। তো এটা গেল একটা অপশন। তাহলে আমরা কি করলাম, সেলকে সিলেক্ট করে র‍্যাপ টেক্সট ক্লিক করলাম, দিয়ে আমরা এইভাবে আমরা জিনিসটাকে লিখতে পারি। এভাবে দেখো এছাড়াও আরেকটা উপায় আছে, যেমন ধরো আমার এখানে লিখতে হবে যে ধরো সেমিস্টার 1 মার্কস, তাহলে আমরা কি করব, সেমিস্টার 1 নিচে লিখবো মার্কস, সেরকমই র‍্যাপ টেক্সট। তাহলে আমরা এখান থেকে তো দেখেইছি, এছাড়াও দেখো আরেকটা উপায় আছে, কি করব, আমরা রাইট ক্লিক করে এখানে ফরম্যাট সেলসে চলে যাব। এখানে দেখো অ্যালাইনমেন্ট বলে একটা অপশন আছে, কি করব, এখানে দেখো র‍্যাপ টেক্সট বলে একটা অপশন থাকে, এখানে ক্লিক করে দাও। এবার দেখো আমি লিখছি সেমিস্টার 1 মার্ক, দেখো পুরো লেখাটা এসছে। তো এইভাবে আমরা যদি চাই আমরা র‍্যাপ টেক্সট অপশন কি ইউজ করব। ধরো এখানে আমি লিখবো সেমিস্টার 2, তাহলে কি করব, রাইট ক্লিক করব, দিয়ে বলবো ফরম্যাট সেলস, দিয়ে কোথায় যাব, অ্যালাইনমেন্ট ট্যাবটাকে, দেখো যদি অন্য কোনো ট্যাবে থাকি তাহলে সেখান থেকে অ্যালাইনমেন্ট ট্যাবে চলে যাবে, দিয়ে র‍্যাপ টেক্সট এই ফিচারটাকে অন করবে, ওকে করে দাও। এবার ধরো আমি এখানে লিখলাম সেমিস্টার 2 মার্কস। তো এইভাবে আমরা যদি চাই আমরা জিনিসটাকে ব্যবহার করলে করতে পারি র‍্যাপ টেক্সট ফিচার। এরপর ধরো আমি এখানে লিখলাম টোটাল। আচ্ছা, এবার এই সমস্ত জিনিসগুলোকে ধরো আমি একটা মাঝখানে আনতে চাই, তাহলে সিলেক্ট করে এখানে ক্লিক করে দাও, দেখো সমস্ত কিছু একদম মিডল সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তো এরপরে ধরো আমি এখানে কিছু রোল নাম্বার, ধরো আমি 5টা স্টুডেন্টের ডিটেইলস অ্যাড করব, তাহলে আমি বললাম রোল নাম্বার 1, রোল নাম্বার 2। এবার বাকিগুলো ডেটা সিরিজ ফিচারে দিয়ে আমি বাকি নাম্বারগুলো লেখার চেষ্টা করব, কি করে, এইভাবে দেখো আমার চলে আসবে রোল নাম্বার 1 2 3 4 5 তৈরি হয়ে গেল। এবারে আমি কি করছি, স্টুডেন্ট নেম, তাহলে স্টুডেন্ট নেম কি, ধরো আমি বললাম ধরো সুমন। আচ্ছা, ওই লিস্টটা তো আমি নষ্ট করে দিয়েছি, আরেকবার একটু তৈরি করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। অপশন, তাহলে আমরা প্র্যাকটিক্যাল ইউজটা দেখতে পাবো, কিভাবে আমরা ইউজ করতে পারি এটাকে, জিনিসটাকে কোন পরিস্থিতিতে ইউজ করা যেতে পারে। তাহলে অ্যাডভান্সে গিয়ে আমি নিচে চলে আসলাম, সেখান থেকে আমি বলবো এডিট কাস্টম লিস্ট। এবার আমি কি করব, এখানে নামগুলো খুব তাড়াতাড়ি একটু ভরে ফেলি, সুমন, তারপরে কি ছিল বিমল, তারপরে কি ছিল অশোক,
তারপরে কি ছিল, ধরো সৌমেন, তারপরটা কি ছিল, ধরো আমি বললাম অসীম। তাহলে এরপরে দেখো আমি কি করলাম, এটাকে অ্যাড করে দিলাম, ওকে করে দিলাম, এরপরে আবার ওকে করলাম। এরপরে দেখো আমি ওই লিস্টের নামগুলো সব লিখবো এখানে, অত কষ্ট করবো না, আমি শুধু সুমনটাকে লিখে দেবো, বাকিগুলো দেখো ও নিজে থেকে অটোমেটিক্যালি তুলে নেবে। কেন, এই দেখো এটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল ইউজ। যদিও আজকে তোমাকে এরকম ভাবে নাম লিখতে হবে, তুমি বারবার কেন লিখতে যাবে, তুমি একটা লিস্ট বানাবে, প্রথম নামটা লিখে জাস্ট ড্র্যাগ করে দেবে, তাহলেই জিনিসটা তোমার চলে আসবে। ধরো এখানে সেমিস্টার 1 এই মার্কস গুলো আমি একটু কিছু কিছু মার্কস ভরে দিচ্ছি। এই দাঁড়াও, ভুল করে দিয়েছি একটু, 1 মিনিট। ধরো এই মার্কস গুলো ভরে দিলাম, এবার সে টোটাল কতবার, আচ্ছা দেখো আমরা আগেও জানতাম, দেখো নাম্বার যতগুলো লিখবে সব হচ্ছে ডান দিকে চলে আসে, রাইট লাইন, আবার বলছি। এবার নাম্বার তোমার যে নামগুলো লিখবে সব কিন্তু লেফট লাইন, কেননা ক্যারেক্টার হচ্ছে লেফট লাইন, তার জন্য দেখো যত নাম্বার লিখেছো সব রাইট লাইন, যে যে ক্যারেক্টার গুলো লিখেছো সব লেফট লাইন হয়ে গেছে, যেটাও রাইট লাইন হয়ে গেল। এরপরে দেখো আমি এখানে একটা ফাংশন লিখবো, কি না এগুলোকে অ্যাড করবো, তাহলে আমি কি বলবো, সাম দিয়ে ধরো এই নাম্বার গুলোকে আমি সিলেক্ট করে নিলাম, দিয়ে এবার কি করব, আমরা কি জানি যে আমরা একটা সেলের ফর্মুলাকে অন্য সেলে কপি করতে পারি, আমরা এটাকে ধরে ড্র্যাগ করে দেবো, তারপর বাকি সেলগুলো নিজে থেকে তাদের সমস্ত জিনিস ফর্মুলাগুলো বাকি নাম্বারগুলো এখানে ক্যালকুলেট করে আমরা এখানে দিয়ে দিতে পেরেছি। তো এইভাবে কি করলাম, দেখো আমরা একটা ছোট রিপোর্ট বানাবার আমাদের উদ্দেশ্য ছিল, সেই রিপোর্টটাকে আমরা বানালাম। এবার ধরো এগুলোকে যদি আমি একটুখানি বর্ডার দিই, কেমন মনে রাখবে বাই ডিফল্ট তুমি যদি এখানে যাও তাহলে দেখো এরকম ধরনের একটা প্রিন্ট আসবে, যেখানে আমাদের কি হচ্ছে না, আমরা এখানে কিন্তু কোনো সেলকে পাচ্ছি না। তো সেল সমেত ধরো আমাকে একটা ট্যাবুলার ফরম্যাটে প্রিন্টটা করতে হবে, তো ট্যাবুলার ফরম্যাটে যখন আমরা প্রিন্ট করব তখন আমরা কি করব, আমরা জিনিসটাকে এইভাবে নিয়ে যাব, সিলেক্ট করলে তুমি এই ডেটাটাকে ধরো স্টুডেন্ট পারফরম্যান্সকে সিলেক্ট করলে, এবার তুমি এখানে একটা খুব সুন্দর অপশন পাবে, বর্ডার এন্ড শেডিং, বটম এখানে ক্লিক করবে, দেখো এখানে ধরো আমি চাইছি অল বর্ডার করে দেবো, তার মানে কি হবে না, এরকম ধরনের একটা বর্ডার চলে আসবে। এবার এইগুলোকেও ধরো আমি পুরোপুরি সিলেক্ট করলাম, করার পরে আমি কি করব, আবার এই অল বর্ডারে গিয়ে ক্লিক করব, তাহলে দেখো পুরো জায়গাগুলোতে আমার এরকম ধরনের বর্ডার চলে আসবে। এবার আমি এখানে ধরো এর প্রিন্ট আউটটা নিলাম, এইভাবে আমার একটা প্রিন্ট আউট। এবার এই প্রিন্ট আউটকে অ্যারেঞ্জ করতে গেলে আমরা এইখানে এই জিনিসগুলোকে বিভিন্ন ভাবে করতে হবে, যেমন ধরো এটাকে ল্যান্ডস্কেপে আমরা করব। এবার যদি আমরা পুরো এরকম ধরনের কিছুটা জিনিস বেরিয়ে গেছে, সেটাকে যদি একটা জায়গায় ফিট করতে চাই, তাহলে এইভাবে করে নিয়ে আমরা নেব, তাহলে দেখো পুরো রিপোর্টটা আমার এইভাবে চলে আসবে। তো এইভাবে আমরা যদি চাই এক্সেল, এর পরে যদি তুমি যদি প্রিন্ট আউট নাও, তাহলে এরকম ভাবে প্রিন্ট আউটটা নিতে পারো। ধরো তুমি এখান থেকে ল্যান্ডস্কেপ না করে পোর্ট্রেট করে নাও, তাহলে তোমার রিপোর্টটা এরকম ভাবে চলে আসবে। তো এইভাবে আমরা আমাদের রিপোর্টগুলোকে মিলে নিতে পারি। এবার ধরো তুমি এখানে দেখছো যে না, এখান থেকে ধরো বিভিন্ন জিনিস থেকে, যেমন ধরো A4 এ প্রিন্ট আউট নেবো, তাহলে কি হলো, দেখো এরকম ভাবে একটা প্রিন্ট আউট চলে আসে, A4 সাইজের প্রিন্ট আউট। তো প্রিন্ট আউট নেওয়ার আগে আমাকে কি করতে হয়, আমাকে এই জিনিসগুলোকে নিয়ে একটু দেখতে হয়, এবং তারপরে গিয়ে সমস্ত কিছু ঠিক হয়ে গেলে তখন আমি এই পেজটা প্রিন্ট আউট নিতে পারি। আচ্ছা, এই পেজটা প্রিন্ট আউট নিতে যাওয়ার সময় আমরা আরেকটা জিনিস দেখবো, ধরো আমি চাইছি যে এই যে ধরো এক্সেলের সাধারণত কি হয়, যখন ধরো প্রিন্ট আউট নেবে তখন তুমি উপরে একটা হেডিং দেবে আর নিচে একটা হেডিং দেবে। হয়তো তোমাকে অনেক সময় কেউ জিজ্ঞেস করতে পারে যে ধরো আচ্ছা ঠিক আছে এক্সেলের পেজটায় আমি একটা হেডিং দিতে চাই, একটা ফুটার মানে হেডার আর ফুটার অ্যাপ্লাই করতে চাই, তখন কি করবে, পেজ সেটআপে চলে যাবে। দেখো পেজ সেটআপে যাওয়ার পরে এখানে একটা অপশন থাকে, হেডার এন্ড ফুটার বলে একটা অপশন। এবারে হেডার এন্ড ফুটারে চলে যাবে, এখানে দেখো তুমি ধরো লিখলে এই যে কাস্টম হেডারে ক্লিক করো, ধরো আমি এখানে লিখলাম ইম্পর্টেন্ট রিপোর্ট, এবার ধরো আমি ফুটারে ক্লিক করলাম, ধরো আমি এখানে লিখলাম এন্ড অফ
রিপোর্ট। এবার তুমি এখানে লেখার পরে এটাকে ওকে করে দাও, ওকে করো। দেখো এইরকম ভাবে আমরা কি করতে পারি না, আমরা এই জিনিসটাকে উপরে আমার একটা রিপোর্ট চলে আসলে এইভাবে, এবং এইভাবে আমার এই জিনিসটা এখানে দেখতে পারি। তো এইভাবে আমরা যদি চাই আমরা এক্সেল এর রিপোর্ট বানিয়ে তার প্রিন্ট আউট নিলেও নিতে পারি। তাহলে দেখো পোর্ট্রেট, A4 এই ধরনের জিনিসগুলোকে, এবং এখানে যে জিনিসটা হয় আরেকটা ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই যে জিনিসটাকে আমরা নিলাম, এই যে এইখানটা দেখো, এখানে আমাদের এগুলোকে ফিট করতে হয়, অ্যাডজাস্ট। তুমি যত বাড়াবে ততগুলো এগুলো সেরকম ভাবে অ্যাডজাস্ট হয়। ধরো তুমি এটাকে একটু বাড়াচ্ছ, ওকে করো, তাহলে দেখো তোমার প্রিন্ট আউটটা এইরকম চলে আসবে। তুমি ধরো দেখছো যে এটা দেখো এটা সরে গেল, তো এটাকে আমার কি করতে হবে, এটাকে আমাকে ধরো একটা পেজের মধ্যে তখন এটাকে আমাকে ফিট করতে হবে। তাহলে কি করব তখন, তখন আবার আমি এখানে গেলাম, দিয়ে আমি এটাকে একটু কমিয়ে দেবো, এবার দেখা যাক ওকে। তাহলে এইভাবে দেখো একটা জিনিসের মধ্যে আমাদের এই জিনিসগুলোকে এইভাবে প্রিন্ট আউট করে নিয়ে, মানে সেট করে নিয়ে তারপরে আমি আমার মতো প্রিন্ট আউট করতে পারি। এইভাবে আমাদের প্রিন্ট আউট নিয়ে কাজ হতে পারে। তারপরে ধরো আবার এখানে যেমন আমি ইউজ করে দিলাম, এখানে এরকম ধরনের বিভিন্ন ধরনের কিছু কিছু অপশনস আছে, এই অপশনস গুলোকে আমাদের দেখে দেখে আমাদের কাজ করে দিতে হয়। যেমন ধরো আমি আবার এখানে গেলাম, ধরো এখানে এটাকে একটু ছোট করে দিয়ে ওকে করে দাও, এই রেখাটা এইভাবে চলে আসে। তাহলে A4 এর জায়গায় তুমি অন্য কিছু নিতে পারো। এখন দেখো বিভিন্ন ধরনের পেপার থাকে, এবার তুমি সেই ধরনের পেপারগুলোকে সেট করলে ও সেইভাবে তোমাকে, যেমন ধরো আমি এখানে যদি লেটার দিই, তাহলে দেখো লেখাটা এরকম ধরনের স্টাইল এরকম হবে। এবার ধরো আমি যদি এখানে বলি যে না লেটার সাইজের হবে না, এটাকে A4 সাইজের প্রিন্ট আউট পেজে দিতে হবে, তাহলে তুমি এখানে নিয়ে নিতে পারো। তো আবার ধরো এই জায়গায় জিনিসটা বেরিয়ে গেছে, তাহলে আমি ধরো আর একটু ছোট করে নিতে পারি, এইভাবে নিয়ে আবার এখানে ওকে করলাম, তাহলে দেখো জিনিসটা এইভাবে আমাদের। তো এইভাবে আমরা কি দেখলাম যে প্রিন্ট আউট নেওয়ার আগে আমরা আমাদের পেজকে এইভাবে ফরম্যাট করতে পারি। এবার যদি তোমার মনে হয় যে ধরো তুমি সেলগুলোকেও তুমি চাইছো প্রিন্ট আউট করে নেবে, তাহলে কি করবে, শীটে যাবে, গ্রিড লাইনস অপশনসে যাবে, ওকে করে দাও, দেখো তোমার এগুলোও চলে আসবে, গ্রিড লাইনস গুলো এইভাবে চলে আসবে। তো কোথায় গেলাম, আমি পেজ সেটআপে গেলাম, পেজ সেটআপ থেকে আমি শীট ট্যাবটায় চলে যাব, সেখান থেকে আমি এই গ্রিড লাইন অপশন যেটা আছে সেটাকে আমি অন করে দেবো। তবে আমি অফ করে দিচ্ছি, ওকে করে দিলাম, তাহলে গ্রিড লাইনস আর থাকলো না। যদি আমাকে আনতে হয় আবার পেজ সেটআপে গিয়ে শীটে গিয়ে আমি এই গ্রিড লাইনস অপশনটাকে অন করব, ওকে করে দেবো, তাহলে কি তোমার প্রিন্ট আউট গুলো, মানে তুমি যখন প্রিন্ট আউট নেবে সাথে এই গ্রিড লাইনস গুলো তোমার চলে আসবে। এইভাবে আমরা প্রিন্ট আউটের আগে আমরা আমাদের পেজকে রীতিমতন ফরম্যাট করতে পারি। এভাবে দেখো এরপর আমরা একটা সুন্দর একটা ফর্মুলা দেখব ইফ ফাংশনের ইউজ করতে। তো ধরো আমি এখানে একটা নতুন জিনিস কলম অ্যাড করছি, স্ট্যাটাস বা রিমার্কস। এবার রিমার্কসে আমি চাইছি কি দেবো না, রিমার্কসে আমি চাইছি যেটা ধরো যারা ধরো 130-এর উপর, সরি এখানে তো আমার ধরো 150-এর উপরে যারা পেয়েছে তাদের বলবো 5, তাদের রিমার্কস হবে 5। যারা 130-150-এর উপর 150-এর তলায় পেয়েছে, 150 কিংবা 150-এর উপরে পেলে 5, আর তার তলায় পেলে আমি তাদের রিমার্কস হবে ফেল। তাহলে 5 ফেল কিভাবে লিখবো, একটা খুব সুন্দর ফাংশন থাকে ইফ বলে। দেখো এখানে আমরা কি লিখবো, ইকুয়াল টু ইফ ব্র্যাকেট দেবে, খুব ভালো করে লক্ষ্য করবে। এটা প্রথমে 179 যেটা সেটাকে সিলেক্ট করবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু কত বলেছি কন্ডিশন, যদি 100-150-এর উপরে হয় কমা দেবে। তাহলে আমি কি মেসেজ দেখাবো না 5, তাহলে আমরা কি মেসেজ দেখাবো 5 দিয়ে ব্র্যাকেটটাকে ডবল ইনভার্টেড কমাকে ক্লোজ করো। তারপরে যদি তার তলায় হয় তাহলে কি দেখাবো না ফেল দেখাবো। তাহলে ফেলটাকে তুমি এইভাবে লিখে নাও, এটাকে ক্লোজ করে দাও, দিয়ে এন্টার মারো। দেখো এই নাম্বারটা কত আছে, 150-এর উপরে আছে, তাহলে পাস করে গেছে। এবার তুমি যদি এগুলোকে এরকম ভাবে ড্র্যাগ করে দাও, দেখো বাকিগুলো তোমার কাছে এইভাবে বেরিয়ে যাবে। যেমন এ ফেল করে গেছে, কারণ এর টোটাল হচ্ছে কত না 145, এও ফেল করে গেছে, টোটাল কত 146। আমার কন্ডিশন কি ছিল যে পাস করতে গেলে 150 কিংবা তার 150-এর উপরে হতে হবে। সুতরাং যেগুলো 150-এর উপরে আছে, 150 কিংবা 150-এর উপরে, সেগুলো পাস হয়ে গেল।
আর যার তলায় যেগুলো আছে সেগুলো সব ফেল হয়ে গেল। তাহলে আমরা কিভাবে ফর্মুলাটা ব্যবহার করলাম দেখো, ফর্মুলা বারে লক্ষ্য রাখো, ইকুয়াল টু ইফ, আচ্ছা এই জিনিসটাকে আমি আরেকবার করছি, তোমরা এটাকে লক্ষ্য রাখবে, ফর্মুলা বারটাকে লক্ষ্য রাখবে, ইফ, তারপরে কি করলাম, এই প্রথম নাম্বারটাকে সিলেক্ট করলাম, সেলের নাম কি না কে, গ্রেটার দ্যান ইকুয়াল টু, কন্ডিশন কি না 150 এর উপরে হতে হবে, কমা, ডবল ইনভার্টেড কমা দেবে, তাহলে আমি কি দেখাবো পাস, তা নইলে আমি কি দেখাবো ফেল, দিয়ে ডবল ইনভার্টারকে ক্লোজ করবে। যখন তুমি লিখবে দেখো এখানে এই সিনট্যাক্স গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি যদি একটা ডবল ইনভার্টেড কমা না দাও তাহলে কিন্তু আছে, অনেক সময় আমরা করে থাকি কি এই সিঙ্গেল ইনভার্টেড কমা যেটা আছে সেটাকে দুবার দিয়ে দিই, না সেটা করলে হবে না, কিন্তু সেটা আমি এরর খাবো। যেমন ধরো আমি এখানে দুবার দিয়েছি, আমি এখানে ক্লোজ করলাম, দেখো আমাকে সঙ্গে সঙ্গে এরর দিয়ে দেবে। আমাকে কি করতে হবে, আমাকে ডবল ইনভার্টেড কমাটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমি কি করব, এটা আমরা খুব কমন মিস্টেক করে থাকি, তাহলে ডবল ইনভার্টেড কমা দেবে, সিঙ্গেল ইনভার্টেড কমাকে দুবার একদম দেবে না, তাহলে কিন্তু এরর হয়ে যাচ্ছে। এবার এন্টার মারো, দেখো এটা পাস হয়ে গেল। এরপরে তুমি এই ফিল হ্যান্ডেল ধরে ফর্মুলাটাকে অন্য এক সেল থেকে অন্য সেলে কপি করে নাও এবং সেই হিসেবেও বাকিগুলোকে পাস ফেল ও বার করে দিয়ে দেবে। তো এইভাবে আমরা এখানে একটা সুন্দর ফাংশনের ব্যবহার দেখলাম, যেটা হচ্ছে ইফ ফাংশনের ব্যবহার। আচ্ছা এটা আরেকটু জিনিস দেখিয়ে দেবো, আরেকটা, যেমন ধরো আমি এখানে তিনটে ডিভিশন দেখাবো, কি না ধরো কেউ যদি 160 এর উপরে পায় তাকে বলবো গ্রেড, তাকে দেখাবো এ গ্রেড, যদি 150 কিংবা 150 এর উপরে হয় তাহলে বলবো বি গ্রেড, তার তলায় হলে বলবো সি গ্রেড। তাহলে সেটাকে আমরা কিভাবে করি, এগুলোকে আমি একটু ডিলিট করে দিচ্ছি। দেখো আমি প্রথমে লিখছি ইকুয়াল টু ইফ, তোমরা ফর্মুলা বারের দিকে লক্ষ্য রাখবে, এটাকে দিলে এটার কন্ডিশন কত বলেছি যে 160 গ্রেটার দ্যান ইকুয়াল টু 160 যদি হয় তাহলে আমি বলবো গ্রেড এ, কমা দেবে, আবার ইফ ফাংশন ইউজ কর, আবার এখানে ক্লিক কর। যদি আমরা বলি যে এটা যদি 150 এর উপরে হয়, 150 কিংবা তার উপরে হয়, তাহলে আমরা কি দেখাবো গ্রেড বি, আর তা নইলে আমরা কি দেখাবো না গ্রেড সি, তা না হলে আমাদের গ্রেড সিটাকে এইভাবে লিখে দিতে হবে। এবার দেখো আমি কটা ইফ দিয়েছি, আমি দুটো ইফ দিয়েছি, সুতরাং আমাকে ক্লোজ করতে হবে কটা, দেখো ইফের পরে আমি দুটো ওপেন ব্র্যাকেট দিয়েছি, সুতরাং আমাকে দুটো ক্লোজ দিতে হবে, একটা দিয়েছি আর একটা দিয়ে দিতে হবে, এন্টার মারো। দেখো দেখিয়েছে গ্রেড এ, এরপরে তুমি এটাকে ফর্মুলাটাকে কপি করে নাও অন্য সেলে, দেখো সেই হিসেবে বাকি গ্রেড গুলো কিন্তু তোমার কাছে তুলে ধরবে। এটা 179 গ্রেড এ, 145 গ্রেড সি, 156 গ্রেড বি, 146 গ্রেড সি, 111 গ্রেড সি। তো এইভাবে যদি চাই তাহলে আমরা ফাংশনটা ইফ ফাংশনকে ইউজ করলে করতে পারি। তো এইভাবে দেখো আজকে আমরা যেটা এই ক্লাসটায় দেখলাম সেটা হচ্ছে কি অনেক খুব ইম্পর্টেন্ট কিছু ফাংশনের জিনিসগুলো দেখলাম, যেই ফাংশনগুলো এক্সেলে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এখানে আমরা কি করলাম, আমরা রিপোর্ট বানানো শিখলাম, যেমন আমরা ছোট্ট রিপোর্ট বানালাম, রিপোর্টকে কিভাবে মডিফাই বা ফরম্যাট করতে হয়। ধরো এটাকে আমি আবার কি করছি না একটা বর্ডার দিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম, আবার এখানে ক্লিক করে দিলাম, তাহলে দেখো এটাও একটা বর্ডারের আওতায় চলে আসে। তো এইভাবে আমরা একটা এক্সেলে আমরা রিপোর্ট, এইভাবে এক্সেলে আমরা অনেক ধরনের রিপোর্ট বানাতে পারি। এবার আমরা এই ফাইলটাকে ধরো সেভ করে দেবো, ফাইল সেভ অ্যাজ, আমরা কি জানি এক্সেল ফাইলের এক্সটেনশন কি থাকে এক্সএলএসএক্স, তাহলে আমরা ফাইলে গিয়ে আমরা বললাম সেভ অ্যাজ, ব্রাউজে গেলাম, তো আমরা ডেস্কটপে চলে যাব, ডেস্কটপের মধ্যে দেখো একটা ফোল্ডার আমি বানিয়েছিলাম আগে ক্লাসেই এক্সেল ক্লাস বলে। এবার এখানে ধরো আমি একটা রিপোর্ট দিয়ে দিলাম, আমি ধরো একটা রিপোর্ট দিয়ে দিলাম যে স্টুডেন্ট রিপোর্ট কার্ড আর স্টুডেন্ট মার্কস নাম দিয়ে দিলাম। এবার আমি চাইছি কি এটাকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, তাহলে কোথায় যাব জেনারেল অপশনে চলে যাব, পাসওয়ার্ড টু ওপেন, ধরো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ওকে করে দিলাম, আবার সেম পাসওয়ার্ডটা টাইপ করলাম, ওকে করে দিলাম, দিয়ে আমি বললাম সেভ। তাহলে কি হলো না আমার এই ফাইলটা এরকম ভাবে সেভ হলো। এবারে আমি কি করছি, আমি এক্সেল বন্ধ করে দিই, এই শীটটাকে এই বুকটাকে ক্লোজ করলাম, আবার ধরে এটাকে ওপেন করব, তাহলে ফাইলে গিয়ে আমি বলবো ওপেন, কি নাম দিয়েছিলাম না স্টুডেন্ট মার্কস। দেখো এখানে যেই ক্লিক করলাম আমাকে পাসওয়ার্ড চাইছে, এবার আমি কি করলাম আমি বললাম এবিসি, এই জিনিসগুলোকে আমি
অ্যাড করে দিলাম। তাহলে এইভাবে দেখো আমি চাইলে আমি এরকম ধরনের আমি একটা ফাইলকে মানে সেভ করতে পারি উইথ আমরা পাসওয়ার্ড দিয়ে, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও দেখেছিলাম, আমরা সেম জিনিসগুলো আমরা আমাদের এক্সেলেও করতে পারি। তো আজকের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটায় আমরা এই জিনিসগুলোকে কভার করলাম। কি করলাম? ফাংশন ইউজড ইন এক্সেল ফর বেসিক ক্যালকুলেশন, যেমন আমরা সাম, সামিফ, তারপরে তোমার অ্যাভারেজ, কাউন্ট, কাউন্টিভ, কাউন্ট অল, তারপরে ধরো কিছু কাউন্টে ফাংশন, তারপরে ধরো কিছু ডেট ফাংশন দেখলাম, ডেট ডিড, নাও, টুডে, তারপরে ধরো আমরা শেষে গিয়ে একটা রিপোর্ট বানিয়ে সেখানে আমরা দেখলাম ইফ ফাংশনকে কিভাবে ব্যবহার করতে হয়। আর কি দেখেছি? যে র‍্যাপ টেক্সট ফিচার, একটা সেলের মধ্যে ওপর নিচ কিভাবে লিখতে হয়, র‍্যাপ টেক্সট ফিচার, এবং একটা ছোট্ট আমরা রিপোর্ট বানালাম। তো এইভাবে দেখো আমরা ক্লাস 2 তে আমরা এই জিনিসগুলোকে দেখলাম। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আরো ভালো করে বোঝার জন্য আমার এই ক্লাসটাকে ভালো করে অ্যাটেন্ড করো। হোপফুলি তোমাদের কিছু কিছু জিনিস এখানে আমরা যেগুলো ডিসকাস করলাম সেগুলো তোমাদের খুব কাজে